আমি এই মামলার প্রথম অভিযুক্ত। আমার আর্টসে স্নাতক ডিগ্রি রয়েছে এবং আমি বহু বছর জোহানেসবার্গে আইনজীবী হিসেবে কাজ করেছি, অলিভার ট্যাম্বোর সঙ্গে অংশীদারিত্বে। বর্তমানে আমি একজন দণ্ডপ্রাপ্ত বন্দী। 1961 সালের মে মাসের শেষ দিকে সরকারিভাবে অনুমতি ছাড়া দেশ ত্যাগ করা এবং মানুষকে ধর্মঘটে উস্কানি দেওয়ার অভিযোগে আমাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুরুতেই আমি বলতে চাই, রাষ্ট্রপক্ষ তাদের সূচনা বক্তৃতায় যে ইঙ্গিত দিয়েছে দক্ষিণ আফ্রিকার সংগ্রাম নাকি বিদেশি বা কমিউনিস্টদের প্রভাবে পরিচালিত, তা সম্পূর্ণ ভুল। আমি ব্যক্তি হিসেবে এবং আমার জনগণের নেতা হিসেবে যা কিছু করেছি তা করেছি দক্ষিণ আফ্রিকায় আমার নিজস্ব অভিজ্ঞতা এবং আমার গর্বিত আফ্রিকান পরিচয়ের কারণে। কোনো বহিরাগত কে বলেছে তার জন্য নয়। আমার শৈশবে ট্রান্সকেই অঞ্চলে আমি আমার গোত্রের বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে অতীতের গল্প শুনতাম। সেই গল্পগুলোর মধ্যে ছিল পিতৃভূমি রক্ষায় আমাদের পূর্বপুরুষদের লড়া যুদ্ধের কাহিনী। ডিঙ্গানে ও বাম্বাটা, হিন্টসা ও মাকানা, স্কুন্থি ও দালাসিলে, মোশোশো ও সেকুখুনি, এই নামগুলো পুরো আফ্রিকান জাতির গৌরব হিসেবে উচ্চারিত হতো। তখনই আমি আশা করেছিলাম জীবনে একদিন আমার জনগণের সেবা করার এবং তাদের মুক্তির সংগ্রামে নিজের ক্ষুদ্র অবদান রাখার সুযোগ পাব। এই মামলায় আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর প্রেক্ষিতে আমি যা করেছি তার প্রেরণা এখান থেকেই এসেছে। এই কথা বলার পর আমাকে সংহিংসার প্রশ্নে সরাসরি ও বিস্তারিতভাবে কথা বলতে হবে। আদালতে এ পর্যন্ত যা বলা হয়েছে তার কিছু সত্য, কিছু মিথ্যা। তবে আমি অস্বীকার করছি না যে আমি নাশকতার পরিকল্পনা করেছিলাম। আমি তা করেছি কোনো বেপরোয়া মনোভাব থেকে নয়, কিংবা সংহিংসার প্রতি ভালোবাসা থেকে নয়। বহু বছর ধরে শ্বেতাঙ্গদের দ্বারা আমার জনগণের ওপর চালানো অত্যাচার, শোষণ ও নিপীড়নের ফলে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছিল তার শান্ত ও যুক্তিসঙ্গত মূল্যায়নের ফলেই আমি এই সিদ্ধান্তে পৌঁছাই। আমি সরাসরি স্বীকার করছি যে উমখন্ত উই সিজুয়ে গঠনে আমি জড়িত ছিলাম এবং 1962 সালের অগাস্টে গ্রেপ্তার হওয়ার পর্যন্ত এর কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। এখন আমি যে বক্তব্য দিতে যাচ্ছি তাতে রাষ্ট্রপক্ষের সাক্ষীদের দ্বারা সৃষ্ট কিছু ভুল ধারণা সংশোধন করব। আমি দেখাবো যে যেসব কাজের কথা সাক্ষ্যে বলা হয়েছে তার কিছু উমখন্তর দ্বারা করা সম্ভবই নয়। আমি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এবং উমখন্থর মধ্যে সম্পর্ক এবং উভয় সংগঠনে আমার নিজস্ব ভূমিকার কথা ব্যাখ্যা করব। একই সঙ্গে কমিউনিস্ট পার্টির ভূমিকার কথাও আলোচনা করব। উমখন্থর লক্ষ্য কী ছিল, সেই লক্ষ্য অর্জনের জন্য তারা কি পদ্ধতি বেছে নিয়েছিল এবং কেন সেই পদ্ধতিগুলো বেছে নেওয়া হয়েছিল, এসব ব্যাখ্যা করা প্রয়োজন। পাশাপাশি আমি কিভাবে এসব সংগঠনের সঙ্গে যুক্ত হলাম সেটিও ব্যাখ্যা করব। আমি অস্বীকার করছি যে উমখন্থ এমন কিছু কর্মকাণ্ডের জন্য দায়ী যেগুলো সংগঠনের নীতির সম্পূর্ণ বাইরে এবং যেগুলো আমাদের বিরুদ্ধে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব কাজের পেছনে কি যুক্তি ছিল আমি জানি না, তবে এগুলো যে উমখন্থর অনুমোদিত ছিল না তা প্রমাণ করতে আমি সংক্ষেপে সংগঠনটির উৎস ও নীতির কথা বলবো। আমি আগেই বলেছি উমখন্থ গঠনে আমি জড়িত ছিলাম। আমি ও আমার সহকর্মীরা দুইটি প্রধান কারণে এ সংগঠন গঠন করি। প্রথমত, আমরা বিশ্বাস করতাম যে সরকারের নীতির ফলে আফ্রিকান জনগণের সহিংস প্রতিরোধ অনিবার্য হয়ে উঠেছে। যদি দায়িত্বশীল নেতৃত্ব দিয়ে জনগণের ক্ষোভকে নিয়ন্ত্রিত পথে পরিচালিত না করা হয় তাহলে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়বে, যা জাতিগত বিদ্বেষ ও শত্রুতা এমন মাত্রায় নিয়ে যাবে যা যুদ্ধ সৃষ্টি করতে পারে না। দ্বিতীয়ত, আমরা মনে করতাম যে সংহিংসা ছাড়া শ্বেতাঙ্গ আধিপত্যের বিরুদ্ধে আফ্রিকান জনগণের সংগ্রামে সফল হওয়ার আর কোনো পথ নেই। আইন করে আমাদের প্রতিবাদের সব বৈধ পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের সামনে দুইটি পথ ছিল: চিরস্থায়ী হীনতা মেনে নেওয়া অথবা সরকারকে অমান্য করা। আমরা আইন অমান্য করার পথ বেছে নিলাম। প্রথমে আমরা এমনভাবে আইন ভাঙি যাতে সংহিংসার আশ্রয় নিতে না হয়। যখন সরকার সেটিকেও বেআইনি ঘোষণা করে এবং শক্তি প্রয়োগের মাধ্যমে বিরোধিতা দমন করতে শুরু করে, তখনই আমরা সংহিংসার জবাবে সংহিংসার সিদ্ধান্ত নিই।
তবে আমরা যে সংহিংসার পথ বেছে নিয়েছিলাম তা সন্ত্রাসবাদ ছিল না। আমরা সবাই এএনসির মেম্বার ছিলাম এবং রাজনৈতিক সমস্যার সমাধানে অহিংসতা ও আলোচনার দীর্ঘ ঐতিহ্য আমাদের পেছনে ছিল। আমরা বিশ্বাস করি দক্ষিণ আফ্রিকা সেখানে বসবাসকারী সবার, কালো বা সাদা, কোনো এক গোষ্ঠীর নয়। এরপর আমি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস সম্পর্কে কিছু বলতে চাই। এএনসি গঠিত হয় 1912 সালে আফ্রিকান জনগণের অধিকার রক্ষার জন্য, যে অধিকারগুলো দক্ষিণ আফ্রিকা আইন এবং পরে নেটিভ ল্যান্ড অ্যাক্ট দ্বারা মারাত্মকভাবে সংকুচিত হয়েছিল। টানা 37 বছর অর্থাৎ 1949 সাল পর্যন্ত এএনসি সম্পূর্ণভাবে সাংবিধানিক ও শান্তিপূর্ণ আন্দোলনের পথেই ছিল। তারা দাবি উত্থাপন করেছে, প্রস্তাব গ্রহণ করেছে এবং সরকারের কাছে প্রতিনিধি দল পাঠিয়েছে, এই বিশ্বাসে যে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে আফ্রিকানদের অভিযোগের সমাধান সম্ভব। কিন্তু শ্বেতাঙ্গ সরকারগুলো অনড় ছিল। আফ্রিকানদের অধিকার বাড়েনি, বরং ক্রমেই কমেছে। আমার নেতা প্রধান আলবার্ট লুথুলি, যিনি পরে নোবেল শান্তি পুরস্কার পান, একবার বলেছিলেন, আমার জীবনের 30 বছর কেটেছে বন্ধ ও তালাবদ্ধ দরজায় ধৈর্য ধরে কড়া নাড়তে নাড়তে। সংযমের ফল কি? এই 30 বছরে আমাদের অধিকার সীমিত করার আইনই বেড়েছে। আজ আমরা প্রায় কোনো অধিকারই রাখি না। 1949 সালের পরও এএনসি হিংসা এড়াতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। তবে প্রতিবাদের কৌশলে পরিবর্তন আসে। তখন সিদ্ধান্ত হয় শান্তিপূর্ণ কিন্তু বেআইনি আন্দোলনের মাধ্যমে বর্ণবৈষম্যমূলক আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে। এই নীতির ভিত্তিতে শুরু হয় ডিফায়েন্স ক্যাম্পেইন, যার স্বেচ্ছাসেবকদের দায়িত্বে ছিলাম আমি। এই আন্দোলন ছিল অহিংস প্রতিরোধের ওপর ভিত্তি করে। 8500-এর বেশি মানুষ বর্ণবাদী আইন অমান্য করে জেলে যায়, অথচ একটিও হিংসার ঘটনা ঘটেনি। আমি ও আরও 19 জন সংগঠক দোষী সাব্যস্ত হলেও বিচারক স্বীকার করেন যে পুরো আন্দোলনেই শৃঙ্খলা এবং অহিংসতার ওপর জোর দেওয়া হয়েছিল। এই সময়েই এএনসির স্বেচ্ছাসেবক বাহিনী গঠিত হয়। তারা কোনো সশস্ত্র বাহিনী ছিল না, তারা ছিল এমন কর্মী যারা লিফলেট বিতরণ, ধর্মঘট সংগঠিত করা এবং আন্দোলনের কাজে এগিয়ে আসতে প্রস্তুত এবং এর শাস্তি হিসেবে কারাবাস ও প্রহারের ঝুঁকি নিতে রাজি। পরবর্তীতে সরকার আরও কঠোর আইন প্রণয়ন করে, পাবলিক সেফটি অ্যাক্ট ও ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তবুও এএনসি অহিংসতার নীতি বজায় রাখে। 1956 সালে আমাকে সহ 156 জনকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়। 5 বছর পর আদালত রায় দেয় এএনসির কোনো হিংস্র নীতি নেই, আমরা সবাই খালাস পাই। 1960 সালে শার্পভিল হত্যাকাণ্ড ঘটে। এরপর জরুরি অবস্থা জারি করা হয় এবং এএনসিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। আমরা এই নিষেধাজ্ঞা মানতে অস্বীকার করি, কারণ আফ্রিকানরা সরকার গঠন করে না, আইন প্রণয়ন করে না, তবুও সেই আইন তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়। এএনসি আত্মগোপনে যায়। আমরা বিশ্বাস করতাম প্রায় 50 বছরের সংগ্রামে গড়ে ওঠা এই সংগঠনকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। এরপর আসে 1961 সাল। প্রশ্ন ছিল, আমরা কি সরকারের শক্তি প্রদর্শনের কাছে মাথা নত করব নাকি লড়াই চালিয়ে যাব? আমাদের কাছে আত্মসমর্পণ কোনো বিকল্প ছিল না। প্রশ্ন ছিল কিভাবে লড়াই করা হবে। 50 বছরের অহিংস আন্দোলন আমাদের দিয়েছে কেবল আরও দমনমূলক আইন এবং কমে যাওয়া অধিকার। মানুষ হিংসার কথা বলতে শুরু করেছিল। আমরা বুঝতে পারছিলাম যদি নেতৃত্ব না দিই তাহলে অনিয়ন্ত্রিত সন্ত্রাস ছড়িয়ে পড়বে। এই বাস্তবতা থেকেই 1961 সালের জুন মাসে সিদ্ধান্ত হয় নতুন পথে যেতে হবে, আর তখনই গঠিত হয় উমখন্তউই সিজুয়ে। আমরা 4 ধরনের পথ বিবেচনা করি: নাশকতা, গেরিলা যুদ্ধ, সন্ত্রাসবাদ এবং প্রকাশ্য বিপ্লব। আমরা প্রথম পথটি বেছে নিই, নাশকতা, কারণ এতে প্রাণহানি নেই এবং জাতিগত সম্প্রীতির সম্ভাবনা বজায় থাকে। আমরা বিদ্যুৎ কেন্দ্র, রেল ও যোগাযোগ ব্যবস্থার মতো অর্থনৈতিক অবকাঠামোকে লক্ষ্য করি, মানুষকে নয়। উমখন্তের সদস্যদের স্পষ্ট নির্দেশ ছিল কোনো অবস্থাতেই কাউকে হত্যা বা আহত করা যাবে না। 1961 সালের 16 ডিসেম্বর প্রথম অভিযান শুরু হয়। সরকারি ভবন লক্ষ্যবস্তু হয়, জনসমাগম স্থল নয়। এটাই প্রমাণ করে যে আমাদের উদ্দেশ্য সন্ত্রাস ছিল না।
শ্বেতাঙ্গ সমাজ প্রতিক্রিয়া জানায় হুমকি এবং কঠোরতার মাধ্যমে। অপরদিকে আফ্রিকানদের মধ্যে জন্ম নেয় নতুন আশা। কিন্তু আমরা উদ্বিগ্ন হয়ে পড়লাম। বিভাজন বাড়ছিল, গৃহযুদ্ধের আশঙ্কা স্পষ্ট হচ্ছিল। আমরা জানতাম যদি বিদ্রোহ হয় তাহলে সরকার নির্বিচারে আফ্রিকানদের হত্যা করার সুযোগ পাবে। তবুও আত্মরক্ষার জন্য দীর্ঘমেয়াদী প্রস্তুতি নেওয়া জরুরি ছিল। তাই ভবিষ্যতের জন্য গেরিলা যুদ্ধের প্রস্তুতি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এই কারণেই আমি আফ্রিকান দেশগুলি সফর করি, সামরিক প্রশিক্ষণ গ্রহণ করি এবং আন্তর্জাতিক সমর্থন আদায় করি। আমি কখনো কমিউনিস্ট ছিলাম না। এএনসির আদর্শ হল আফ্রিকান জাতীয়তাবাদ, যা স্বাধীনতা ও সমতার কথা বলে, কোনো জাতিকে সাগরে ঠেলে দেওয়ার কথা নয়। কমিউনিস্টদের সঙ্গে সহযোগিতা হয়েছে কারণ শ্বেতাঙ্গ আধিপত্যের বিরুদ্ধে লড়াইয়ে লক্ষ্য অভিন্ন ছিল। ইতিহাসে এমন সহযোগিতার বহু উদাহরণ আছে। আমার রাজনৈতিক বিশ্বাস স্পষ্ট। আমি শ্বেতাঙ্গ আধিপত্যের বিরোধী, যেমন কালো আধিপত্যেরও বিরোধী। আমি এমন একটা সমাজের স্বপ্ন দেখি যেখানে সবাই সমান সুযোগ নিয়ে শান্তিতে বসবাস করবে। ঐতিহাসিক সমাপ্তি। আমার জীবনে আমি আফ্রিকান জনগণের মুক্তির সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছি। আমি শ্বেতাঙ্গ আধিপত্যের বিরুদ্ধে লড়েছি। আমি কালো আধিপত্যের বিরুদ্ধেও লড়েছি। আমি এমন একটা গণতান্ত্রিক এবং মুক্ত সমাজের আদর্শ লালন করি যেখানে সব মানুষ সমান সুযোগ নিয়ে সম্প্রীতির সঙ্গে বসবাস করবে। এটি এমন একটা আদর্শ যার জন্য আমি বাঁচতে চাই, কিন্তু প্রয়োজনে এটি এমন একটা আদর্শ যার জন্য আমি মরতেও প্রস্তুত।